সবাইকে স্বাগতম। আজকের গ্যাস্ট্রোএন্টারোলজি জিপি সেন্টারের ক্লাসে সবাইকে স্বাগতম। ফিডব্যাক ক্লাসে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আপনাদের যে স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় যে আপনারা কোশ্চেন শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ডাক্তার মাসুম বলছিলাম। আমার 3টা প্রশ্ন আছে, আমি একটার পর একটা করি। জি ভাই, একটা কেস এমন বেশ কিছু পেশেন্ট আমি পেয়েছি জিপি প্র্যাকটিসের সময়, যে পেশেন্টের কমপ্লেন হচ্ছে ক্রনিক ডায়রিয়া, পেশেন্টের নন ব্লাডি ডায়রিয়া, ওয়েট লসের কোনো হিস্ট্রি নাই, এনিমিয়াও নাই, এবং ওনারা বলে যে মেট্রোনিডাজল খেলে ওনাদের ইমপ্রুভ করে, মানে কিছুদিন ভালো থাকে, আবার মেট্রোনিডাজল বন্ধ করলে তাদের আবার সেম প্রবলেম শুরু হয়। আপনি কি একটু লাউডলি বলা যায় আর একটু? ক্রনিক ডায়রিয়ার পেশেন্ট, হ্যাঁ, ওয়েট লসের কোনো হিস্ট্রি নাই, কোনো এনিমিয়া নাই, নন ব্লাডি ডায়রিয়া, পেশেন্টের মেট্রোনিডাজল খেলে পেশেন্ট ভালো থাকে। পেশেন্টের কমপ্লেইন এটা, আমরা এটাকে কিভাবে ইভালুয়েশন করব আর কি? পেশেন্টের বয়স কেমন? পেশেন্টের এজ 30 to 40 এর মধ্যে। 30 to 40 এরকম না? আচ্ছা, পেশেন্টের কি আন্ডারলাইং কোনো ডায়াবেটিস বা অন্য আর কোনো ডিজিজ নাই পেশেন্টের? আর কোনো ডিজিজ নাই? হ্যাঁ। ফ্যামিলি হিস্ট্রি ওই ধরনের কোনো হিস্ট্রি নাই? ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ না, ওই ধরনের কোনো আইবিএস বা এই ধরনের? আচ্ছা, যে ক্রনিক ডায়রিয়ার মোস্ট কমন কজ হচ্ছে কিন্তু আইবিএস, এবং ডায়রিয়া প্রিডোমিনেন্ট যে আইবিএস, এটা হচ্ছে ক্রনিক ডায়রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। এই পেশেন্টের কোনো অ্যানিমিয়া থাকে না, কোনো ওয়েট লস থাকে না, কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে না। তো এই ধরনের পেশেন্ট যখন আমরা ম্যানেজ করব, তো এই পেশেন্টদের ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি আইবিএস এর ম্যানেজমেন্ট, এটা আমরা জানি যে এটা মানে টোটালি কিউরেটিভ আমরা এটাকে বলতে পারবো না, টোটাল কিউরেটিভ হবে না। এবং এই পেশেন্ট গুলো আপনার মানে বিশেষ করে এদের যে ডায়েটারি কমপ্লায়েন্স হচ্ছে, তাদের যে নিউরোলজিক্যাল যে অ্যাক্সিস থাকে, গাট ব্রেন অ্যাক্সিস, এই গাট ব্রেন অ্যাক্সিসটা একটু অল্টার্ড হয়ে যায়। থার্ড হচ্ছে যে পেশেন্টের একটা স্ট্রেস ফ্যাক্টর থাকে, করে ফ্যামিলি স্ট্রেস হতে পারে, জবে স্ট্রেস হতে পারে। সো সবগুলো মিলায় এখানে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। এই জন্য আমরা যখন ট্রিটমেন্ট করি, তখন আমরা পেশেন্টকে ইন্টেস্টাইনাল সিমটমের জন্য ট্রিটমেন্ট করি, প্লাস গাট ব্রেন অ্যাক্সিসটাকে একটু ইমপ্রুভ করার জন্য আমরা দেখা যায় যে পেশেন্টকে যেগুলো টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো দিয়ে আমরা পেশেন্টদেরকে মানে ট্রিট করে থাকি আর কি। তো এই ধরনের পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে, পেশেন্টের ডায়রিয়া যদি খুব বেশি থাকে, ধরেন যে 4 to 6 টাইমস বা তার চেয়েও বেশি, এক্ষেত্রে আমরা শর্ট টার্মে পেশেন্টকে লোপিরামিড দিতে পারি 2 মিলিগ্রাম টিডিএস করে, শর্ট টার্মে পেশেন্টের যদি সিমটম খুব বেশি থাকে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে না, পেশেন্টের সিমটম হচ্ছে 2 থেকে 3 বার হয়, কিন্তু এটাতেই পেশেন্ট খুব হয়তোবা বদারিং ফিল করে। সেক্ষেত্রে আমরা যেটা করব যে পেশেন্টকে প্রথমে একটা এক্সপ্লানেশন দিতে হবে, পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে যে তার যে ডিজিজ প্রসেসটা, এটা হচ্ছে যে তার মানে পেটেরও সমস্যা, এবং পেটের সাথে একটা সম্পর্ক হচ্ছে ব্রেনের। সো এই লাইনের পুরো একটা প্রবলেম, এবং এই যে সমস্যাটা, এটা একদিনে বা এক সপ্তাহ বা এক মাসের ভিতরে টোটালি ভালো হয়ে যাবে না। রাদার এটা বিভিন্ন নিয়ম কানুন মেনে, বিভিন্ন ধরনের ডায়েটারি মডিফিকেশন করার পরে এটা একটু ভালো থাকবে। সো এই জিনিসটা পেশেন্টকে ফার্স্ট কাউন্সিলিং করতে হবে। সেকেন্ড, আমরা চলে আসি যে পেশেন্টের ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে। ডায়েটারি অ্যাডভাইসের ভিতরে স্পেশালি এ ধরনের পেশেন্টের কিছু পরিমাণে দেখা যায় যে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে প্রিফারেবলি অ্যাডভাইস করা যায় যে পেশেন্টকে যে একটু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টটা অ্যাভয়েড করার জন্য যতটুকু পসিবল। তারপরে হচ্ছে মিষ্টি, যেগুলো মিষ্টির ভিতরে মিল্ক থাকে, সো মিষ্টিও পেশেন্টকে একটু অ্যাভয়েড করতে হবে। আমরা যে টোটালি অ্যাভয়েড করে দিব তা না, এগুলো একটু রেস্ট্রিক্টেড করে দিতে হবে আর কি। থার্ড হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের দেখা যায় আইবিএস পেশেন্টের গ্লুটিন কন্টেনিং ডায়েটে একটু প্রবলেম হয়। এটা অ্যাকচুয়ালি পেশেন্টকে মনিটর করতে হবে, তার কোন ধরনের খাবারে প্রবলেম হচ্ছে, এই দায়িত্বটা পেশেন্টকে দিতে হবে যে আপনার কোন খাবারে প্রবলেম হচ্ছে, এটা আপনাকে একটু নোট করতে হবে, এবং এই অনুযায়ী
কিছু খাবার মডিফিকেশন করতে হবে। তবে জেনারেলি আমরা হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টকে অ্যাভয়েড করতে বলবো, এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যে পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখবো তার সিমটমটা কখন হচ্ছে, সকালে হচ্ছে না দুপুরে হচ্ছে, সে সকালে কি খাচ্ছে, কি খাওয়ার পরে তার প্রবলেমটা হচ্ছে, তাহলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা গ্লুটিন কন্টেনিং ফুডটাকে একটু অ্যাভয়েড করতে বলবো আর কি, এই ধরনের ফুড অ্যাভয়েড করতে বলবো। থার্ড, তাহলে ডায়েটারি অ্যাডভাইসের পরে আমরা চলে আসবো যে মানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে আমরা একটা বলছি যে লপিরামিড আমরা দিব ফর দ্য শর্ট টার্ম। এছাড়া পেশেন্টকে আমরা ফর 2 to 4 উইক আমরা পেশেন্টকে রিফাক্সিমিন দিতে পারি। রিফাক্সিমিন 550 বিডি, তো 550 বিডি দেওয়া যেতে পারে। তো দেখা যায় যে বিশেষ করে একদম গ্রামের যে রোগীগুলো, বিশেষ করে একটা রিফাক্সিমিনের একটু দাম একটু বেশি, 550 মিলিগ্রাম, যেগুলোর দাম অনেক বেশি। সো এদের ক্ষেত্রে অল্টারনেটিভ অনেকে মেট্রোনিডাজল দিয়েও ভালো বেনিফিট পাইছে, তবে এটা কোনো গাইডলাইনে রিকমেন্ডেড না। তবে এটা অনেকে প্র্যাকটিসের ক্ষেত্রে বলে থাকেন যে তারা এটা দিয়ে থাকেন, তবে ওরকম করে কোনো গাইডলাইনে রিকমেন্ডেড না। আপনি যদি দেখেন যে পেশেন্ট এটাতে রেসপন্ড করতেছে তাহলে এটা অবশ্যই ভালো, কারণ মেট্রোনিডাজল এটা হচ্ছে খুব ভালো, গাটের জন্য খুবই একটা ভালো একটা অ্যান্টিবায়োটিক। এটা দিয়ে আমরা 2 to 4 উইক পর্যন্ত পেশেন্টকে ট্রিট করব, এবং পরবর্তীতে পেশেন্টের এই আরেকটা হলো যে আমরা গার্ড ব্রেন অ্যাক্সিসটাকে মডিফাই করার জন্য আমরা পেশেন্টকে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিব। এর দুইটা ইফেক্ট, একটা হচ্ছে তারা গার্ড ব্রেন অ্যাক্সিসকে মডিফাই করবে, সেকেন্ড ইফেক্ট হচ্ছে এদের অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টি আছে, যার কারণে এটা পেশেন্টের যে ডায়রিয়ার সিমটম যেটা, এটাকেও ইমপ্রুভ করবে। আর এবং পেশেন্টকে কিছু রিল্যাক্সেশন থেরাপি বলা যেতে পারে, যেমন ডিপ ব্রিদিং। পেশেন্ট হচ্ছে সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট সে ডিপ ব্রিদিং করবে, তাহলে তার যে টেনশনটা এটাকে আমরা একটু ইমপ্রুভ করাতে পারি। সো আমরা পেশেন্টকে এই কয়েকটা অ্যাডভাইস দিয়ে ট্রিট করবো আর কি। থ্যাংক ইউ ভাইয়া। সেকেন্ড কোশ্চেন, অনেক পেশেন্ট বিশেষ করে ফিমেল এবং এলডারলি পেশেন্ট পাওয়া যায় যারা কমপ্লেন করে তাদের হচ্ছে খাওয়ার অরুচি, মানে এটা খুবই কমন পাই আর কি। এই পেশেন্ট গুলোকে কিভাবে ইভ্যালুয়েশন করবো আমরা, অথবা কি ট্রিটমেন্ট দিব? খাবার অরুচি অ্যাকচুয়ালি অ্যানোরেক্সিয়া, এটা একটা ওপিডির জন্য একটা আসলেই কমন প্রবলেম। তাহলে পেশেন্ট যদি আপনাকে কমপ্লেন করে যে তার অরুচি আছে, সেই অরুচিটাকে আপনাকে একটু মানে ডিফাইন করাতে হবে পেশেন্টকে দিয়েই। কিভাবে ডিফাইন করাবে? যে পেশেন্টকে জিজ্ঞেস করবেন, আচ্ছা ঠিক আছে আপনি নাস্তা কি করছেন, আপনি কালকে রাতে কি খাইছিলেন, কালকে দুপুরে কি খাইছিলেন, কয়টা রুটি খাইছিলেন, কতটুক ভাত খাইছিলেন, সাথে কি সবজি খাইছিলেন, ডিম খাইছিলেন কিনা, মাছ খাইছিলেন কিনা। তাহলে যদি দেখেন যে কিছু কিছু মানুষের আছে যে আগে হয়তো বা সে 3-4টা রুটি খাইতো, এখন 1-2টা রুটি খায়। সো এরকম রোগীর যদি, যে আগে 4টা রুটি খাইতো এখন 2টা রুটি খায়, আমরা এটাকে অ্যানোরেক্সিয়া বলবো না, বা এটাকে অ্যানোরেক্সিয়ার পর্যায়ে আমরা এটাকে আনবো না। ফার্স্ট গেল এটা। তাহলে আপনি দেখছেন যে পেশেন্টের ডায়েটারি ইনটেক মোটামুটি ভালো, যে পেশেন্ট 2 মুঠ ভাত খাইতে পারে, পেশেন্ট 2টা রুটি খাইতে পারে, পেশেন্ট মোটামুটি অ্যামাউন্টে একটা ইনটেক করতেছে, তাহলে আমরা এটাকে ওভাবে করে নিব না। রাদার এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, পেশেন্টের হয়তো ডিপ্রেশনের জন্য এরকম হতে পারে। সো আমরা আদার কিছু কজ আছে কিনা সেটাকে মানে বের করার চেষ্টা করব। আরেকটা পেশেন্টের না, একটা পেশেন্ট আগে সে হয়তো বা 3টা রুটি খাইতো, এখন সে একটাই রুটি খাইতে পারতেছে না। এই জিনিসটাকে আমাদের হাইলাইট করতে হবে। এরকম অ্যানোরেক্সিয়া যদি কোনো পেশেন্টের থাকে, অ্যানোরেক্সিয়া ইন্ডিকেট করে যে পেশেন্ট হ্যাজ সাম সর্ট অফ ইনফেকশন, সাম সর্ট অফ ইনফ্লামেশন অর সাম সর্ট অফ ম্যালিগনেন্সি। তাহলে আমরা 3টা জিনিস এখানে মাথায় রাখবো, একটা হচ্ছে ইনফেকশন, একটা হলো ইনফ্লামেশন, আর একটা হলো ম্যালিগনেন্সি। আরেকটা জিনিস মানে খুব লেস কমনলি হতে পারে যে একটা পেশেন্ট হয়তো বা তার মানে আগে যে জায়গায় ছিল, যে খাবারগুলো খাইতো, সেই খাবারগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সে খাওয়া কম খাচ্ছে। এটাকে আমরা ইনফেকশন, ইনফ্লামেশন বা ম্যালিগনেন্সি পর্যায়ে আনবো না, এটাকেও আমাদের একটু মানে এক্সপ্লোর করতে হবে। সো যেগুলো ট্রু অ্যানোরেক্সিয়া থাকে এদের ক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে পেশেন্টের কোনো ইনফেকশন আছে কিনা, লাইক পেশেন্টের কোনো ফিভার আছে কিনা, পেশেন্টের কোনো ইউটিআই আছে কিনা। অনেক পেশেন্টের অ্যাসিম্পটোমেটিক মানে ইউটিআই আছে, সে হয়তোবা বারবার মিকচুরেশন করে, এটাকে সে হয়তোবা ওইরকম গুরুত্ব দিচ্ছে না। একটা পেশেন্টের হয়তোবা নিউমোনিয়া আছে, সে ওটাকে হয়তোবা গুরুত্ব দিচ্ছে না, তার অরুচিটাকেই সে বেশি গুরুত্ব দিচ্ছে। একটা পেশেন্টের হয়তোবা জিআই তে কোনো প্রবলেম আছে,
জিআইটি তে কোনো ইনফ্লামেশন আছে বা জিআইটি তে ধরেন যে কোনো ইনফেকশন আছে, এটাকে সে গুরুত্ব না দিয়ে দে কমপ্লেন অ্যাবাউট দ্য অ্যানোরেক্সিয়া। সো একটা ইনফেকশন আপনি এক্সক্লুড করার চেষ্টা করবেন বাই হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন। সেকেন্ডলি আমরা যেটা বলবো যে ইনফ্লামেশন যেটা হতে পারে যে প্যাশেন্টের কোনো ইভেন প্যাশেন্টের যদি কোনো অ্যাবসেস থাকে, ধরেন যে একটা প্যাশেন্টের ইনগুইনাল রিজনে একটা অ্যাবসেস বা একটা প্যাশেন্টের অন্য কোথাও একটা অ্যাবসেস, পেরিয়ানাল একটা অ্যাবসেস, এই প্যাশেন্টও আপনার কাছে অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে। হয়তো বলবো যে পায়খানা একটু প্রবলেম হয়, সাথে তার অ্যানোরেক্সিয়া। সো এই ধরনের হিডেন জিনিসগুলো আমাদেরকে একটু বের করার চেষ্টা করতে হবে। থার্ডলি যেটা যে ম্যালিগনেন্সি কমনলি যে ম্যালিগনেন্সিতে অ্যানোরেক্সিয়া হয় আমরা সবাই জানি যে কার্সিনোমা স্টোমাকের একটা ট্রায়াড ছিল যে অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া এবং অ্যানিমিয়া। সো এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রেও আমরা মানে এই ধরনের ম্যালিগনেন্সি গুলোকে এক্সক্লুড করার চেষ্টা করব। প্যাশেন্টের ওয়েট লস আছে কিনা, প্যাশেন্টের বয়স কত, বয়স যদি 55 এর বেশি হয়, ওয়েট লস থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে এরপরে আমরা চলে যেতে পারি ইনভেস্টিগেশনে। আমরা যদি সিবিসি করি তাহলে যদি ইএসআর বেশি পাই, আমরা বুঝবো যে প্যাশেন্টের একটা ইনফেকশন থাকার পসিবিলিটি আছে। প্যাশেন্টের লিউকোসাইটোসিস থাকলে একটা ইনফেকশনের পসিবিলিটি আছে। এরপরে কমনলি ইউটিআই যেহেতু থাকে ফিমেলদের ক্ষেত্রে, আমরা একটা ইউরিন আরএমই করতে পারি, খুবই সিম্পল একটা টেস্ট। ইউরিন আরএমই যদি করে আমরা দেখি যে প্যাশেন্টের ইউটিআই আছে, আমরা সেটাকে ট্রিট করব। থার্ডলি প্যাশেন্টের যদি রেসপিরেটরি কোনো কমপ্লেন থাকে, আমরা একটা চেস্ট এক্সরে অ্যারেঞ্জ করতে পারি। প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল কোনো কমপ্লেন থাকে, প্যাশেন্টের অ্যানোরেক্সিয়া হতে পারে, প্যাশেন্টের গলস্টোন ডিজিজ থেকে প্যাশেন্টের এরকম অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতে পারে, তাহলে সেই ডিসপেপসিয়া হতে পারে। সো সেক্ষেত্রে আমরা একটা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড অ্যারেঞ্জ করতে পারি, করে আমরা দেখতে পারি যে তার কোনো গলস্টোন বা কলিসিস্টাইটিস আছে কিনা। আমরা এটাকে যদি এক্সক্লুড করতে পারি, আমরা হোপফুল যে প্যাশেন্টের কিছু না কিছু একটা কজ আমরা পাইতে পারি। হ্যাঁ, তবে অনেক প্যাশেন্ট আর লাস্টলি যদি প্যাশেন্টের অ্যালার্ম ফিচার থাকে, আমরা একটা আপার জিআই এন্ডোস্কোপির ব্যাপারে অ্যাডভাইস করব। লাস্টলি যে প্যাশেন্টের যদি আমরা কিছুই না পাই, কোনো ক্লুই না পাই, সেক্ষেত্রে আমরা প্যাশেন্টের অনেক সময় জিঙ্ক ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে অ্যানোরেক্সিয়া হয়। কেন হয়? যে টেস্ট বার্ড গুলো অ্যাট্রফি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্যাশেন্টকে একটু 2 to 4 উইক প্যাশেন্টকে জিঙ্ক সিরাপ অথবা জিঙ্ক ট্যাবলেট আমরা দিতে পারি। এটা প্যাশেন্ট বিফোর মিল ইনটেক করবে। সো আমরা এটা দিয়ে প্যাশেন্টকে দিতে পারি। আর অনেকে প্যাশেন্টকে ডমপেরিডন দিয়ে থাকেন, যে ডমপেরিডন গাট মোটিলিটি বাড়ায়, যার কারণে তার একটু অ্যাপিটাইট ইমপ্রুভ হতে পারে। সো এটার কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে প্যাশেন্টের ক্ষেত্রে, আমার মনে হয় যে অমিডনটা আপনারা ট্রাই করতে পারেন। তবে এরকম রিকমেন্ডেশন স্ট্রংলি রিকমেন্ডেড না, এটা অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা যেটা আমরা প্যাশেন্টকে প্রেসক্রাইব করতে পারি। তো হোপফুলি আপনি এটা একটু বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা সম্পর্কে যদি একটু বলতেন, এটা আমার একটু জানার অ্যানোরেক্সিয়া ছিল। নার্ভোসা এটা অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটা আসলে একটা সাইকিয়াট্রিক প্রবলেম। এখানে মেইন যে প্রবলেম থাকে প্যাশেন্টের, যে ফুড অ্যাভয়েড করে, প্যাশেন্ট কোনো রকম ফুডই খায় না, তারা হচ্ছে ফুডটাকে অ্যাভয়েড করে। এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটা অ্যাকচুয়ালি মানে খুবই প্যাশেন্টের জন্য খুবই একটা ডাইভাস্টেটিং এজন্য বলতেছি যে প্যাশেন্টের অ্যারাউন্ড 15% তার যে প্রিভিয়াস বডি ওয়েট, তার 15% কমে যায়। তার আগের যে বডি ওয়েট তার 15% কমে যায়। তার আগের ছবি যদি সে নিয়ে আসে, তাহলে দেখবেন যে একদম আগের চাইতে তাকে মানে বুঝাই যাচ্ছে না যে তার চেহারাটা এরকম ছিল। তো সেই ক্ষেত্রে প্যাশেন্টের এবং ফিমেল প্যাশেন্টের যে বেশি হয়, অ্যামেনোরিয়ার হিস্ট্রি থাকে, 3 মাস বা তার বেশি অ্যামেনোরিয়ার হিস্ট্রি থাকে। আর তো মোটামুটি এই জিনিসগুলো যদি থাকে, এবং প্যাশেন্টের আদার যদি ডিপ্রেসিভ ইলনেস থাকে বা প্যাশেন্টের বিহেভিয়ার প্রবলেম যদি থাকে, প্যাশেন্ট যদি আইসোলেটেড থাকতে পছন্দ করে, তাহলে এগুলো দিয়ে আমরা প্যাশেন্টের অ্যানোরেক্সিয়া নার্ভোসা ডায়াগনোস করতে পারি। এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটা আপনারা চেম্বারে ম্যানেজ করতে যাবেন না, এটা ম্যানেজমেন্ট করাটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। স্পেশালি প্যাশেন্টদেরকে হসপিটালাইজড করা উচিত, কারণ প্যাশেন্ট সিভিয়ারলি ম্যালনারিশড থাকে। প্যাশেন্টকে আপনি যদি বেশি ফুড দিতে চান, তাহলে প্যাশেন্টের রিফিডিং সিনড্রোম হয়ে যেতে পারে। রিফিডিং সিনড্রোম হয়ে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়ে প্যাশেন্ট খারাপ হয়ে যেতে পারে। সো অ্যানোরেক্সিয়া নার্ভোসা যদি কোনো প্যাশেন্টকে আপনি সাসপেক্ট করেন, প্যাশেন্টের যদি সিভিয়ার ওয়েট লস থাকে, প্যাশেন্টের যদি অ্যামেনোরিয়া থাকে, প্যাশেন্টের যদি অ্যাভয়েডেন্স অফ ফুড থাকে, প্যাশেন্ট যদি বলে যে প্যাশেন্টকে দেখতে মনে হচ্ছে কাকে, প্যাশেন্ট আপনাকে বলছে যে না আমি আগের চাইতে মোটা হয়ে যাচ্ছি, এটাকে বলা হয় বডি ডিসমরফিজম।
এরকম যদি পেশেন্টের কমপ্লেন থাকে তখন আপনি অ্যানোরেক্সিয়া নার্ভোসাটাকে চিন্তা করবেন, বাট ইট ইজ প্রিফারেবলি ইট শুড বি রেফার্ড টু দ্য সাইকিয়াট্রিস্ট, ইট শুড বি হসপিটালাইজড অ্যান্ড দেন ইট শুড বি ম্যানেজড। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আর একটা প্রশ্ন, এটা হচ্ছে অনেকে কমপ্লেন করে, বিশেষ করে এলডারলি পেশেন্টরা বলে যে তাদের খাবার গন্ধ গন্ধ লাগে, তাদের সব সাউন্ডটা ধরনের আরেকটু কমে গেছে, আরেকবার যদি আপনি। খাবারের গন্ধ লাগে, তারা বলে যে কোনো খাবারই খেতে ভাল লাগে না আর কি, গন্ধ লাগে খাবারে। এটা অ্যানোরেক্সিয়ার সাথে, অ্যানোরেক্সিয়ার যে অ্যাপ্রোচ সেই একই অ্যাপ্রোচে আপনি এটাকে প্রেজেন্টেশন এটা। হ্যাঁ, অ্যানোরেক্সিয়ার অ্যাপ্রোচে এটাকে। জি, আমার প্রশ্ন শেষ। আমি থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে তবে আপনার কোশ্চেন গুলো কিন্তু সবার জন্য আমার মনে হয় হেল্পফুল। ক্রনিক ডায়রিয়া অ্যাকচুয়ালি চেম্বারের খুবই একটা কমন প্যাশেন্ট, এবং অ্যানোরেক্সিয়া এটাও খুবই একটা কমন, মানে আউটডোরের একটা কমন প্রবলেম। এটা আমরা সবাইকে ফেস করতে হয়। এটা আপনার গ্যাস্ট্রেন্টোলজিস্ট থেকে শুরু করে ইন্টারনাল মেডিসিন থেকে শুরু করে সবাইকে এ ধরনের কমপ্লেন ফেস করতে হয়। অ্যানোরেক্সিয়ার এছাড়া আদার যে কজগুলো আছে, যে প্যাশেন্টের সিকেডির কারণে অ্যানোরেক্সিয়া পারে, এই জিনিসগুলোকেও একটু মাথায় রাখলে আমার মনে হয় যে আমরা ব্রড স্পেকট্রামে এটাকে কভার করতে পারবো। সিকেডি, সিএলডি মানে ক্রনিক ডিজিজ যেগুলো, সিকেডি, সিএলডি, সিওপিডি এ ধরনের ডিজিজ থাকলেও প্যাশেন্টের মানে অ্যানোরেক্সিয়া থাকতে পারে। এই জিনিসগুলো আমরা লাস্টলি কভার করব, কারণ সিকেডি প্যাশেন্ট সাধারণত ডায়াগনোসটি থাকে এই ধরনের প্যাশেন্ট গুলো ইউজুয়ালি। আর যদি ডায়াগনোস না থাকে আমরা একটা বেসলাইন ক্রিয়েটিনিন করে ফেলতে পারি। সিওপিডি প্যাশেন্টের হিস্ট্রি দিয়ে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। সিএলডি প্যাশেন্টের ইনভেস্টিগেশন, একটা আল্ট্রাসাউন্ড, একটা অ্যালবুমিন, হ্যাঁ একটা এসজিপিটি প্রথমে টাইম করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। সো আমার মনে হয় যে এই দুইটা সিমটম খুব ইম্পর্টেন্ট আমাদের চেম্বার প্র্যাকটিসের জন্য। বাই দিস টাইম অনেকে জয়েন করছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার মনে হয় করতে পারেন আপনারা। একটা কোশ্চেন ছিল, অনেক পেশেন্ট বাইরে যাওয়ার, দেশের বাইরে যাওয়ার কথা থাকে, তখন দেখা যায় যে তাদের এসবিএস এজি পজিটিভ চলে আসছে, তখন ওরা এসে অনেক সময় জিজ্ঞেস করে যায় এটা কি, মানে কতদিন লাগবে সে দেশের বাইরে যাবে, তার মানে ভালো হবে কবে, এরকম জিজ্ঞেস করে, তখন কি অ্যাপ্রোচ করবো তাদেরকে? এক্স্যাক্টলি। আর কোন কোশ্চেন আছে কিনা? আমি আর কোন কোশ্চেন থাকলে একসাথে। আবার কি আর কোন কোশ্চেন আসছে আপু আপনার বা আর কারো? বি ভাইরাস রিলেটেড আর কোন কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একই কোশ্চেন যে হেপাটাইটিস বি পজিটিভ হলে পরে পরবর্তী যে আমরা কিভাবে আগাবো, একটা পেশেন্ট হেপাটাইটিস বি পজিটিভ নিয়ে আসলো, এইচবিএসিজি পজিটিভ, এখন আপনি কি করবেন? হ্যাঁ ঠিক আছে। আর কারো কোশ্চেন? আর কারো বা অন্য কোনো কোশ্চেন? বি ভাইরাস থেকেই বলেন, যে বি ভাইরাসে তো অনেকে অনেক মানে প্রবলেম ফেস করেন। আচ্ছা, তাহলে মনে হয় বি ভাইরাস থেকে আর কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা যেটা বলবো যে বি ভাইরাস এইচবিএসিজি পজিটিভ, এটাও অ্যাকচুয়ালি আউটডোরের একটা কমন সিনারিও। তো এইচবিএসিজি পজিটিভ যদি থাকে, আমাকে ফার্স্ট মানে একটু কনফিডেন্ট হতে হবে যে এটা কি ট্রু পজিটিভ না ফলস পজিটিভ, ট্রু পজিটিভ নাকি ফলস পজিটিভ। যদি আপনি এটাকে আরেকবার কি করতে পারেন, যে এটা আপনি আরেকটু ভালো সেন্টার থেকে এটাকে আরেকবার রিপিট করতে পারেন, একটু ভালো সেন্টার থেকে। ধরেন যে মানে আমি সে ফর এক্সাম্পল যে আমি বলছি যে ধরেন যে একটা পেশেন্টের হয়তো বা সে করে নিয়ে আসছে পপুলার থেকে, আমি আরেকবার তাকে একটু ল্যাব এডে দিতে পারি। একটা পেশেন্ট ল্যাব এড থেকে করে নিয়ে আসছে, আমি তাকে আরেকবার পপুলারে সেন্ড করতে পারি। সো আমি দুইটা রিপোর্টকে এরপরে আমি একটু ডিসিশন নেবো যে না এটা আসলে ট্রু পজিটিভ। তাহলে ফার্স্ট আমি আসলাম যে ট্রু পজিটিভ কিনা। সেকেন্ড আমি চলে আসবো যে ধরেন যে আচ্ছা ঠিক আছে পজিটিভ, তাহলে আমরা কি করণীয়? তাহলে আমরা পেশেন্টকে তো আর বারবার ইনভেস্টিগেশনে পাঠাতে পারি না। তাহলে আমরা যখন আবার রিপিট করব তখন এইচবিএসএজি, পেশেন্টের লিভার ফাংশন টেস্ট গুলো, পেশেন্টের আদার ভাইরাল মার্কার গুলো আমরা করব। কিন্তু তার আগে আমরা পেশেন্টের একটা মানে হিস্ট্রি, শর্ট হিস্ট্রি নিয়ে নিব, যে তার ফ্যামিলিতে কারো বি ভাইরাস আছে কিনা, ফ্যামিলিতে কারো জন্ডিস আছে কিনা, ফ্যামিলিতে কারো সিএলডির মতো কোনো ফিচার আছে কিনা, রক্ত বমি হয় কিনা, পেটে পানি আসে কিনা, এরকম কোনো সিমটম আছে কিনা, বা অ্যাবডোমেনে কোনো ম্যালিগনেন্সির হিস্ট্রি আছে কিনা। এরপরে প্যাশেন্টের আমরা একটা শর্ট এক্সামিনেশন করে দেখবো প্যাশেন্টের কোনো সিএলডির স্টিগমাটা পাওয়া যায় কিনা।
পেশেন্ট জন্ডিস কিনা, ইকটেরিক কিনা, পেশেন্টের লিউকোনাইকিয়া আছে কিনা, পেশেন্টের পামারি রাইদেমা আছে কিনা, গাইনোকোমেশিয়া আছে কিনা, পেশেন্টের কোনো স্পাইডার আছে কিনা, পেশেন্টের অ্যাবডোমেনে ডিস্টেন্ডেড অ্যাসাইটিস আছে কিনা, পেশেন্টের হেপাটোস্প্লিনোমেগালি আছে কিনা। হেপাটোস্প্লিনোমেগালি এটা আমরা ইনভেস্টিগেশনেরও হেল্প নিতে পারি। সো এরকম স্টিগমাটা আমরা বোঝার চেষ্টা করবো যে সিএলডি কিনা। পেশেন্টের হিস্ট্রি নিব যে এটা কোনো অ্যাকিউট কিনা। অ্যাকিউট মানে হয়তো বা তার 1 মাস আগে হয়তো অ্যানোরেক্সিয়া হয়েছিল, তারপর থেকে এরকম। তাহলে আমরা এটা কি অ্যাকিউট না এটা একটা ক্রনিক কন্ডিশন, এটা আমরা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব হিস্ট্রি থেকে। সেকেন্ডলি আমরা এটাকে ইনশিওর করার চেষ্টা করব যেটা কি অ্যাকিউট বি ভাইরাস ইনফেকশন না ক্রনিক বি ভাইরাস ইনফেকশন। অ্যাকিউট বি ভাইরাস ইনফেকশনের জন্য আমরা কি টেস্ট করতে পারি? আমরা এখানে NTHBC হেপাটাইটিস বি ভাইরাস বি এর যে কোর অ্যান্টিজেন তার এগেইনস্টে আমরা অ্যান্টিবডি করব IgM, NTHBC IgM করব। যদি NTHBC IgM পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন। আর এরপরে হচ্ছে আমরা পেশেন্টের একটা SGPT করব। SGPT যদি পজিটিভ থাকে, SGPT যদি হাই থাকে, এটা ইন্ডিকেট করবে পেশেন্টের হেপাটাইটিস। এর পরবর্তীতে পেশেন্টের ডিএনএ করা লাগতে পারে, সেটা না হয় পরে আসতেছি। এরপরে আমরা লিভার ফাংশন টেস্ট, SGPT। হ্যালো, শোনা যায়? নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে না? আচ্ছা, আপনারা অন্যান্য যারা আছে আপনারা একটু যদি মিউট করে রাখেন তাহলে হয়তো বা নয়েজ কম হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা করব যে পেশেন্টের আদার ভাইরাল মার্কার করব, স্পেশালি HBC বি ভাইরাসের যে কোর অ্যান্টিজেন তার এগেইনস্টে অ্যান্টিবডি দেখব IgM। যদি এটা অ্যাকিউট হয়ে থাকে তাহলে অ্যাকিউট হয়ে থাকলে আমাদের জন্য একটা গুড নিউজ হলো যে 90 to 95% পেশেন্ট এটা HBsAg নেগেটিভ হয়ে যাবে। এটা একটা গুড নিউজ। এবং এই গুড নিউজের সুবিধা নেয় হচ্ছে হার্বালরা। তারা বলে যে নেগেটিভ করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি তারা এই পেশেন্ট গুলোকেই নেগেটিভ করতে পারে, কারণ এটা 95% নিজেই নেগেটিভ হয়ে যাবে, কোনো ওষুধও লাগবে না। সো যদি অ্যাকিউট হয়ে থাকে তাহলে আমাদের জন্য পেশেন্টের জন্য একটু গুড নিউজ যেটা নেগেটিভ হয়ে যাবে। কত দিনের মধ্যে হবে? এটা দেখা যায় 6 মাস থেকে 1 বছরের ভিতরে এটা নেগেটিভ হয়ে যায়, HBsAg নেগেটিভ যদি অ্যাকিউট হয়ে থাকে। সেকেন্ডলি যেটা যদি ক্রনিক হয়ে থাকে, এটা ক্রনিকের ক্ষেত্রে HBsAg নেগেটিভ হওয়াটা পসিবিলিটি খুবই কম। কত কম? যে 5 ইয়ারের ভিতরে অনলি 10% পেশেন্টের নেগেটিভ হয় উইথ ট্রিটমেন্ট। HBsAg 5% পেশেন্ট, মাত্র 10% পেশেন্টের নেগেটিভ হয় ওভার 5 ইয়ার ট্রিটমেন্ট। তাহলে অনলি 10%। অর্থাৎ ক্রনিক যদি হয়ে যায় তাহলে নেগেটিভ হওয়ার পসিবিলিটি খুবই কম। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন দেশের পলিসি হচ্ছে HBsAg পজিটিভ হলে তারা বাইরে যেতে পারবে না। কিন্তু আমরা যদি পেশেন্টের সিএলডি না থাকে, পেশেন্টের যদি ভাইরাল লোড কম থাকে, তাহলে আমরা পেশেন্টকে একটা ফিটনেস সার্টিফিকেট দিতে পারি। দো পেশেন্ট হ্যাজ HBsAg পজিটিভ বাট পেশেন্ট ইজ ফিট ফর ওয়ার্ক, আমরা পেশেন্টকে এই ফিটনেস সার্টিফিকেটটা দিতে পারবো যদি পেশেন্টের সিএলডি না থাকে, পেশেন্টের ডিএনএ লোড যদি কম থাকে, তাহলে আমরা পেশেন্টকে এটুক দিতে পারি। এরপরে যদি কোনো দেশের প্রোটোকলই থাকে যে HBsAg পজিটিভদেরকে নিবে না, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কিছু করার নেই। ওকে, তাহলে HBsAg যারা পজিটিভ থাকবে এই পেশেন্টগুলোকে পরবর্তীতে ফলো আপ করা উচিত যে তাদের সিএলডি হচ্ছে কিনা। সিএলডি যদি থাকে তাহলে দেখা উচিত ক্যান্সার হচ্ছে কিনা, তারপরে সিএলডির আদার ভ্যারিক্স আছে কিনা এগুলো চেক করা উচিত। পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে স্ক্রিন করা উচিত, এবং যারা পজিটিভ না তাদের সবাইকে ভ্যাকসিনেশন করা উচিত। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা মানে যদি যাদেরকে আমরা ভ্যাকসিনেট করব তাদের আমরা 3টা ইনভেস্টিগেশন করব। একটা হচ্ছে HBsAg, আরেকটা হচ্ছে NTHBC, আরেকটা হচ্ছে NTHBS অ্যান্টিবডি। এই 3টা টেস্ট করে যদি সবগুলো নেগেটিভ পাই তাহলে আমরা এই ধরনের পেশেন্টকে আমরা ভ্যাকসিনেট করব। আদারওয়াইজ আমরা কোনো একটা পজিটিভ পাইলে আমরা ভ্যাকসিনেট করব না। পেশেন্টকে আমরা কিছু অ্যাডভাইস দিব, যাতে ব্লাড ডোনেট না করে, পেশেন্ট যাতে অর্গান ডোনেট না করে, কোনো সার্জারি হতে গেলে তার আগে যাতে সে ইনফর্ম করে সার্জনদেরকে, সো দ্যাট সার্জনরা যাতে আগে থেকে কনসাস থাকে এবং ওখান থেকে আরেকজনের যাতে ভাইরাসটা না ছড়ায়, এই ব্যাপারে আমাদেরকে পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে। তাহলে ইন ব্রিফ যদি আমি বলি যে পেশেন্ট বাইরে যেতে চায়, তাদের ক্ষেত্রে আমাকে বা বাইরে যেতে চাক বা না যাক, তার HBsAg পজিটিভ হলে আমার ডিউটি হলো
ফার্স্ট আইডেন্টিফাই করা এটা কি ট্রু পজিটিভ না ফলস পজিটিভ। যদি ট্রু পজিটিভ হয় তাহলে এটা কি অ্যাকিউট ইনফেকশন না ক্রনিক ইনফেকশন। যদি ক্রনিক ইনফেকশন হয় তাহলে তার সিএলডি আছে কিনা একটু দেখাটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। এর পরবর্তীতে পেশেন্টের লিভার ফাংশন টেস্ট, পেশেন্টের ডিএনএ লোড, এগুলো দেখে আমরা পেশেন্টকে ট্রিট করব। এরপরে পেশেন্টকে আমরা ট্রিট করব। এইচবিএসএজি নেগেটিভের ব্যাপারে কথা হলো, পেশেন্ট যদি অ্যাকিউট হয় তাহলে 90 থেকে 95% চান্স উইদাউট এনি ট্রিটমেন্ট, উইদাউট এন্টেকাভির পেশেন্ট উইল বি নেগেটিভ। আর যদি ক্রনিক হয় তাহলে উইথ ট্রিটমেন্টও পেশেন্ট 90% চান্স যে সে নেগেটিভ হবে না। only 10% চান্স যখন 5 এর পেশেন্ট মে বি নেগেটিভ। তাহলে আমাদের কথা হবে যে এটা নেগেটিভ করাটা অ্যাকচুয়ালি ইজ ভেরি মাচ ইম্পসিবল। এই কথাটাই আমরা বলবো আর কি, এটা আমাদের মানে রিপ্লাই থাকবে। এবং পেশেন্টকে ফিটনেসের ব্যাপারে আমাদের কথা হলো, পেশেন্টের যদি সিরোসিস না থাকে, পেশেন্টের যদি ডিএনএ লোড কম থাকে, তাহলে আমরা পেশেন্টকে ফিট ফর এনি জব, বিশেষ করে হেলথ কেয়ার জবেও পেশেন্ট কাজ করতে পারবে কিন্তু সে ব্লাড ড্র করতে পারবে না, কোনো ইনভেসিভ প্রসিডিউর করতে পারবে না, এরকম জব বাদ দিয়ে সে, এরকম জব যদি না হয় তাহলে সেই ধরনের জবের জন্য আমরা পেশেন্টকে ফিটনেস সার্টিফিকেটও দিতে পারবো। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন কিনা আমার কথা? জি ভাইয়া, ভ্যাকসিন দেওয়ার আগে কোন 3টা টেস্টের কথা বললেন? আরেকবার আমি বলি, এটা সবাইকে জানা উচিত। একটা হচ্ছে এইচবিএস এজি, আরেকটা হচ্ছে অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, এইচবিএস এজি, অ্যান্টি এইচবিসি টোটাল, অ্যান্টি এইচবিসি টোটাল, তারপরে হচ্ছে অ্যান্টি এইচবিএস, এই 3টা আমরা করব। আরেকবার বলতেছি, একটা অ্যান্টিজেন সেটা হচ্ছে অ্যান্টি এইচবিএস অ্যান্টিজেন, 2টা অ্যান্টিবডি, এটা হচ্ছে কোর অ্যান্টিবডি, আরেকটা হচ্ছে সারফেস অ্যান্টিবডি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করছিলেন আপনি। স্যার প্রেগন্যান্সিতে স্যার টেনোফোভির দেওয়ার কথা বলছিলেন স্যার, ইন্ডিকেশন থাকলে একটু যদি সাউন্ড লাউড আসে আমি আমার জন্য বুঝতে সুবিধা হবে। স্যার প্রেগন্যান্সিতে স্যার টেনোফোভির ইন্ডিকেশন থাকলে অ্যান্টিভাইরাল মেডিকেশনটা দেওয়ার জন্য বলেছিলেন স্যার। এখন টেনোফোভিরটা স্যার আমরা কিভাবে দিব স্যার? টেনোফোবির, হ্যাঁ টেনোফোবির একটা পেশেন্টকে দেওয়ার ফার্স্ট হচ্ছে ইন্ডিকেশন আমাদের জানতে হবে। ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের ডিএনএ লোডটা অবশ্যই 2000 এর উপরে হতে হবে, 2000 এর উপরে হতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, তবে যদি পেশেন্টের সিরোসিস থাকে তাহলে 2000 লাগবে না, ডিএনএ পাওয়া গেলেই আমরা পেশেন্টকে ট্রিট করব। সিরোসিস যদি হয় তাহলে ডিএনএ পাওয়া গেলেই আমরা পেশেন্টকে ট্রিট করব। আর সিরোসিস যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট 2000 ডিএনএ লোড থাকতে হবে, তাহলে আপনাকে ডিএনএ করতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের এসজিপিটি করতে হবে। এসজিপিটি এটা 2 টাইমস এর যদি উপরে থাকে, আর ডিএনএ লোড যদি আমরা বলছি 2000, ডিএনএ লোড যদি 20,000 এর উপরে থাকে এবং এসজিপিটি যদি 2 টাইমস এর উপরে থাকে, আমরা পেশেন্টকে আদার সবকিছু নর্মাল থাকলেও আমরা পেশেন্টকে ট্রিট করতে পারবো। আর যদি ডিএনএ লোড 2000 এর উপরে থাকে, এসজিপিটি যদি ধরেন যে নর্মাল হচ্ছে 40, পেশেন্টের আছে 50, তাহলে এই পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন কিনা এটা ডিপেন্ড করবে পেশেন্টের লিভার বায়োপসির উপরে, তাহলে 20,000 এর উপরে যদি থাকে এবং এসজিপিটি যদি 2 টাইমস এর উপরে যদি থাকে তাহলে পেশেন্টকে আমরা ট্রিট করতে পারবো। কিন্তু যদি 2000 ডিএনএ হয় তাহলে আমরা ট্রিট করব কি করব না এটা ডিপেন্ড করবে পেশেন্টের লিভার বায়োপসির উপরে। লিভার বায়োপসি করে যদি আমরা দেখি যে মডারেট ইনফ্লামেশন আসছে অথবা ফাইব্রোসিস আসছে তাহলে আমরা পেশেন্টকে ট্রিট করব, আদারওয়াইজ আমরা ট্রিট করতে পারবো না। তাহলে চেম্বারে তো আসলে লিভার বায়োপসি করা সম্ভব না, চেম্বারে আমরা সিরোসিস আছে কিনা এটা একটু সাসপেক্ট করতে পারি। সেরাম অ্যালবুমিন, লিভার ফাংশন টেস্ট, একটা আল্ট্রাসাউন্ড, একটা এন্ডোস্কোপি, এগুলো করে আমরা এটা সিরোসিস আছে কিনা এটা আমরা কনফার্ম হতে পারি মোটামুটি। তাহলে সিরোসিস থাকলে ডিএনএ পাওয়া গেলেই আমাকে ট্রিট করতে হবে। যদি সিরোসিস না থাকে তাহলে ডিএনএ 20,000 এর যদি বেশি হয় এবং এসজিপিটি যদি 2 টাইমস এর উপরে হয় তাহলে আমরা পেশেন্টকে ট্রিট করব। এছাড়া পেশেন্টের যদি
ফ্যামিলি হিস্ট্রি অফ এসসিসি থাকে, পেশেন্টের বয়স যদি 30-এর বেশি হয় এবং তার ডিএনএ লোড যদি আমরা দেখি যে না 20,000 না, বরঞ্চ তার ডিএনএ লোড হচ্ছে মোর দ্যান, কিছু কিছু বইয়ে লেখা যে 10 লাখ, তার ডিএনএ লোড মোর দ্যান 10 লাখ, তার বয়স 30-এর বেশি, পেশেন্ট হয়তো বা ম্যারিড, এ ধরনের পেশেন্টকে তার এসজিপিটি নর্মাল থাকলেও তার ফ্যামিলি হিস্ট্রি অফ যদি সিরোসিস এবং কার্সিনোমা থাকে, এ ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট দেয়া যেতে পারে, মানে দিতেই হবে এরকম কথা নাই, দেয়া যেতে পারে। আমার মনে হয় যে আমরা যদি দুইটা কথা মনে রাখি এটাই আমাদের জন্য প্রিফারেবলি ভালো। একটা হচ্ছে পেশেন্টের যদি সিরোসিস থাকে তাহলে ডিএনএ পাওয়া গেলেই আমরা ট্রিট করব, সিরোসিস যদি না থাকে তাহলে ডিএনএ 20,000-এর উপরে যদি হয়, আরেকটা হচ্ছে পেশেন্টের এসজিপিটি যদি 2 টাইমস এর উপরে হয়, 40 যদি আপার লিমিট হয়, তাহলে 80 যদি হয় আমি ট্রিট করব। এখন ধরেন 80 হলো না 70 হলো, হ্যাঁ তাও আমি ট্রিট করতে পারি, 70 হলেও আমি ট্রিট করতে পারবো। আর বাকি যে ইন্ডিকেশন গুলো, এগুলো আমার মনে হয় স্পেশালিস্টের কাছে ছেড়ে দেওয়া উচিত। এগুলো ইভ্যালুয়েট করা, লিভার বায়োপসির ব্যাপার আছে, প্লাস পেশেন্টের রিস্ক অফ ট্রান্সমিশন, এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, এগুলো কিছু ব্যাপার আছে। আমার মনে হয় এই জিনিসগুলো চাইতে একটু ছেড়ে দেওয়াই বেটার। অ্যান্টিকাভির কিভাবে দিবেন, এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পেশেন্টকে দিবেন, প্রিফারেবলি খাওয়ার 1 ঘন্টা আগে, প্রিফারেবলি খাবার 1 থেকে 2 ঘন্টা আগে এটা খেয়ে নিবে পেশেন্ট, এটা আমরা দিব। আর যদি পেশেন্টের ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে এবং ডিএনএ যদি একটাও পাওয়া যায়, 2টাও পাওয়া যায়, 10টাও যদি পাওয়া যায়, আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। এবং ডিকম্পেনসেটেড হবে ডাবল মানে কি, নরমালি 0.5, তাহলে এদেরকে দিতে হবে 0.5 2টা, মানে 1 মিলিগ্রাম। আর কোনো কোশ্চেন? স্যার, কনফার্ম এইচবিএস এ কনফার্মেটরি আর স্ক্রিনিং টেস্টের মধ্যে পার্থক্যটা একটু বলতেন। পার্থক্য অ্যাকচুয়ালি এটা ল্যাবের ডিফারেন্স, যে অ্যালাইজার মাধ্যমে এটাকে কনফার্মেটরি, মানে অ্যালাইজার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি, মানে ফলস পজিটিভ হওয়ার চান্স খুব কম। আর আইসিটি মেথড এটা র্যাপিড মেথড, কিন্তু এটার একটা ফলস পজিটিভ হওয়ার, ফলস নেগেটিভ হওয়ার চান্স আছে। এটা মেথডোলজির ডিফারেন্স। আর কোনো কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জানতে চাচ্ছিলাম এই প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, এটার আসলে ইন্ডিকেশন সম্পর্কে কোন কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত? জি, পিপিআই খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা অহরহ পিপিআই, অনেকে, আমরা না সবাই অহরহ পিপিআই ইউজ করে। পিপিআই এর কিন্তু অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট। পিপিআই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে, পিপিআই হাইপোক্যালসিমিয়া করতে পারে, পিপিআই হাইপোম্যাগনেসিমিয়া করতে পারে, পিপিআই অস্টিওপোরোসিসের রিস্ক বাড়াতে পারে, পিপিআই স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ করতে পারে, পিপিআই ডিমেনশিয়া করতে পারে, পিপিআই অ্যালজেমার ডিজিজের জন্য রেসপন্সিবল। এরকম মাল্টিপল, মানে অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট। সো আমার মনে হয় যে পিপিআই আসলে আমাদেরকে রেশনাল হওয়া উচিত পিপিআই এর ব্যাপারে। পিপিআই এর ব্যাপারে একটা পেশেন্টকে পিপিআই দিতেই হবে, আমাদের এরকম ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের যদি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে। একটা পেশেন্টের যদি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে তাহলে এই পেশেন্টকে আমাদের পিপিআই লং টার্মেই দিতে হবে। আমরা চেষ্টা করব কমানোর জন্য, কিন্তু এই পেশেন্ট দে আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট ফর দ্য পিপিআই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি কোনো পেশেন্টকে আমরা ইরাডিকেশন থেরাপি দিতে চাই, এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি, সেখানে আমাদেরকে অবশ্যই পিপিআই দিতে হবে। এবং কোনো পেশেন্টের যদি আলসার ডিজিজ থাকে তাহলে আলসার ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে পিপিআই দিতে হবে, সেটা এনএসআইডি ইনডিউসড আলসার থাকুক অথবা এইচ পাইলোরি ইনডিউসড আলসার থাকুক, অ্যাটলিস্ট তাদেরকে 8 উইক দিতে হবে। 8 উইকে না হলে পেশেন্টকে 12 উইকও আমাদের দেয়া লাগতে পারে। এরপরে হচ্ছে কোনো পেশেন্ট যদি ডাবল এনএসআইডি পায়, ডাবল এনএসআইডি, ওকে, ডাবল এনএসআইডি যদি পায়, ধরেন যে পেশেন্টের জন্য পায় অ্যাসপিরিন, আবার তার জয়েন্ট পেনের জন্য পাচ্ছে ইন্ডোমেথাসিন, ডাবল পিপিআই যদি কেউ পায় তাহলে এদেরকে আমাদের পিপিআই দিতে হবে। তাহলে এই কয়েকটা হলো মানে খুবই ডেফিনিট ইন্ডিকেশন। একটা আমরা বললাম জার্ড যদি থাকে, একটা বললাম হচ্ছে পেশেন্টের যদি পেপটিক আলসার ডিজিজ থাকে, অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ, আরেকটা হলো এইচ পাইলোরি ইরাডিকেশন যখন দিতে হবে, আর লাস্টে আমরা কি বললাম, ডাবল এনএসআইডি।
ঠিক আছে, তাহলে এগুলো হলে আমরা পেশেন্টকে অবশ্যই পিপিআই দিব। এছাড়া কিছু কিছু পেশেন্ট, এটা বাকি যে ইন্ডিকেশন গুলো এটা কমন ইন্ডিকেশন না, যে পেশেন্টের যদি জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম থাকে, বা পেশেন্টের যদি আমরা দেখি যে একটা পেশেন্ট সে হচ্ছে হেমোক্রোমাটোসিসের পেশেন্ট, তার আয়রন অ্যাবজর্পশন কম হতে হবে, এটা আমাদের কমন ইন্ডিকেশন না, আমরা এগুলোর দিকে যাব না। কমন যে কথাটা আমরা এটাই বললাম। আরেকটা পেশেন্টকে আমরা পিপিআই দিতে পারি, এটা হচ্ছে দিতে পারি, সেটা হচ্ছে ডিসপেপসিয়া যদি থাকে কোনো পেশেন্টের, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এরকম পেশেন্টকে আমরা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত পিপিআই দিতে পারি, এর চেয়ে বেশি আমরা দিব না। তাহলে লং টার্ম পিপিআই একটা পেশেন্টের জন্যই লাগবে, সেটা কি? সেটা হচ্ছে জার্ডের পেশেন্টের লং টার্ম পিপিআই লাগতে পারে, আদারওয়াইজ লং টার্ম পিপিআই আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব না। এই কোশ্চেনটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ পিপিআই আমরা অনেক ইরেশনালি, ডাক্তার থেকে শুরু করে ফার্মেসি থেকে শুরু করে সবাই খুবই ইরেশনালি ইউজ করে থাকে। আমার কোনো আলো অফ হয়ে গেছে দেখি, বন্ধ হয়ে গেছে নাকি? আরেকটা জিনিস আমি বলে রাখি, যে কোনো পেশেন্টের যদি একটা জিআই ব্লিডিং এর হিস্ট্রি থাকে, যে এর আগে একটা জিআই ব্লিডিং হয়েছে, এরপরে যদি পেশেন্টকে একটাও এনএসএআইডি দিতে হয়, তাহলে অবশ্যই সেটা পিপিআই এর সাথে দিতে হবে। আদারওয়াইজ সব পেশেন্ট যারা এনএসএআইডি পাচ্ছে সবাইকে পিপিআই দেওয়াটা ম্যান্ডেটরি না। তবে যদি পেশেন্টের বয়স যদি 60-র উপরে হয়, তাহলে পিপিআই মানে দেয়াটা সেফ। 60-র উপরে যদি হয় তাহলে পিপিআই দিয়ে যে কোনো এনএসএআইডির সাথে পিপিআই দেওয়াটা সেফ। আর একটা পেশেন্ট যদি ইয়াংও হয়, তার যদি একটা জিআই ব্লিডিং এর হিস্ট্রি থাকে, তাহলে তাকে যদি পিপিআই দিতে হয়, তাহলে মানে এনএসএআইডি যদি দিতে হয়, একটাও যদি দেই আমরা, তাহলে সাথে আমরা পিপিআইটা অ্যাড করতে পারি। সরি, হ্যাঁ আর কোনো কোশ্চেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল জি। স্যার, ওই অ্যাকিউট হ্যাপাটাইটিসের ক্ষেত্রে মানে কোন টেস্টের ক্ষেত্রে মানে সবার ফার্স্টে অ্যাবনরমালিটি পাওয়া যাবে? অ্যালবুমিন, এসজিপিটি, প্রথমিন, এগুলোর মধ্যে? এক্স্যাক্টলি। তাহলে একটা পেশেন্টের যদি হেপাটাইটিস হয়, তাহলে হেপাটাইটিস হলে কি হবে? ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি হবে? ইনফ্লামেশনের মেডিয়েটেড গুলো আসবে, এখান থেকে সেল ইনজুরি হবে। সেল ইনজুরি হলে ফার্স্ট যেটা হবে, যে পেশেন্টের সেল মেমব্রেন যখন ড্যামেজ হবে, সেল মেমব্রেন ড্যামেজ হলে সাইটোপ্লাজমে যে এনজাইম গুলো থাকে এটা ফার্স্ট চলে আসবে। তাহলে পেশেন্টের প্রথমে রাইজ করবে এনজাইম গুলো, এসজিপিটি, এসজিওটি, এগুলো প্রথমে রাইজ করবে। এরপরে হচ্ছে পেশেন্টের কনজুগেশন যে ফাংশন, বিলিরুবিন কনজুগেশন, এটা হ্যাম্পার্ড হবে। এরপরে গিয়ে তার বিলিরুবিনটা রাইজ করবে। এরপরে গিয়ে পেশেন্টের আরেকটু পরে গিয়ে তার যদি আরো বেশি অ্যাফেক্টেড হয়ে যায়, তার সিনথেটিক ফাংশনটা অ্যাফেক্টেড হবে, এবং এরপরে গিয়ে তার প্রথ্রম্বিন টাইমটা অ্যাফেক্টেড হবে। এরকম করে যদি পেশেন্টের হেপাটাইটিস 3 সপ্তাহ বেশি থাকে, তাহলে সেরাম অ্যালবুমিনও কমে যেতে পারে। তাহলে আমি যদি সামারি বলি, তাহলে প্রথমের দিকে তার এসজিপিটি, এসজিওটি রাইজ করবে। সেকেন্ডলি তার যেটা রাইজ করবে সেটা হচ্ছে সেরাম বিলিরুবিন রাইজ করবে। থার্ডলি তার যেটা হবে যে প্রথ্রম্বিন টাইমটা রাইজ করবে। তাহলে একটা পেশেন্ট যখন আমরা দেখবো, তাহলে আমরা 3টা ইনভেস্টিগেশন করতে পারি। এটা হচ্ছে লিভার ড্যামেজ এবং বোঝার জন্য, একটা হচ্ছে এসজিপিটি, সেরাম বিলিরুবিন, আর একটা হলো প্রথ্রম্বিন টাইম। তবে কজ দেখতে হবে আমাদেরকে। কজ দেখার জন্য সবচেয়ে কমন হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে হেপাটাইটিস ই। অ্যাডাল্টদের সবচেয়ে কমন হচ্ছে হেপাটাইটিস ই, তারপরে হচ্ছে এ, এবং তারপরে হচ্ছে বি। তাহলে আমরা এই 3টা একবারও করতে পারি। এটা পেশেন্টের কন্ডিশনের উপরে আমরা ডিপেন্ড করবে। আর এখন মনে রাখতে হবে, ইন দ্য করোনা সিচুয়েশন, করোনা ক্যান কজ রেজড এসজিপিটি ইভেন 1000। অনেকগুলো পেশেন্ট আমরা বিএসএমইউতে পাইছি করোনা ইউনিটে, যাদের এসজিপিটি ইভেন 700-800 বেশি, এরকম থাকে। এরকম পেশেন্ট যাদের করোনা এবং এসজিপিটি এত বেশি, এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের সিভিয়ার ফর্ম অফ করোনা। পেশেন্টগুলোর প্রগনোসিসটা একটু খারাপ। স্যার তাহলে অ্যালবুমিন তো ফাংশন, তো এটা সবার লাস্টে কেন? একটু সাউন্ড, একটু যদি আপনি সাউন্ডটা একটু বাড়াতে পারেন আমার মনে হয়। স্যার অ্যালবুমিন তো সিনথেটিক ফাংশন, তো এটা সবার লাস্টে কেন? হ্যাঁ, এটা ভেরি গুড, খুব ভালো কোশ্চেন করছেন। যে অ্যালবুমিন প্রথ্রম্বিন টাইম কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, যেমন ফ্যাক্টর 279। এদের হাফ লাইফ হচ্ছে 72 ঘন্টা। এদের হাফ লাইফ হচ্ছে 72 ঘন্টা।
তো দেখা যায় যে 72 ঘন্টার ভিতরে এদের যা আছে বডিতে আর সিনথেসিস হয় না, 72 ঘন্টা পরে এটা নাই হয়ে যায়। কিন্তু অ্যালবুমিন যেটা আজকে তৈরি হয়েছে তার হাফ লাইফ হচ্ছে 2 to 4 উইক, 2 to 4 উইক, 2 to 4 উইক। মানে আজকে যেটা তৈরি হয়েছে সেটা কমতে সময় লাগবে 3 সপ্তাহ। যার কারণে ফার্স্ট সিনথেটিক ফাংশন, প্রোথ্রোম্বিন টাইমও একটা সিনথেটিক ফাংশন, তবে ফার্স্ট সিনথেটিক ফাংশন এফেক্টেড হবে প্রোথ্রোম্বিন টাইম, তারপরে গিয়ে এফেক্টেড হবে অ্যালবুমিন। এটা অ্যালবুমিনের হাফ লাইফ বেশি থাকার জন্য এরকম। থ্যাংক ইউ স্যার। উনি বলছেন না প্যারাসিটামল কতদিন দেখতে, একটা টেস্ট করলে করবা হচ্ছে প্রতিদিন। আর কোন কোশ্চেন? আমি জানি না টপিক কি আছে। জিআই কি মানে টপিক হচ্ছে জিআই কি কথা বলবো। শোনা যাচ্ছে না কেউ? আপনারা কি কোনো কোশ্চেন করতেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কয়েকটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে মানে রেসিট্রিল যেটা আর কি বাজারে আছে সেটা কি দেওয়া যাবে? আর একটা হচ্ছে ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে এন্টারো জার্মিনার কোনো রোল আছে কিনা? এরপরে যদি অ্যারাউন্ড 60 ইয়ার্স বা 50 ইয়ার্স এর উপরে যেসব পেশেন্ট আছে সেসব পেশেন্টের ক্ষেত্রে লোপারেমাইড ওটা কতদিন দেওয়া যাবে আর কি? আপনি বলছেন শর্ট টাইম, তো ওই শর্ট টাইমটা কতদিনের জন্য? আর একটা হচ্ছে যেসব পেশেন্ট 50 ইয়ার্স এর উপরে যেসব পেশেন্ট আছে সেসব পেশেন্টের ক্ষেত্রে লোপারেমাইড হচ্ছে শর্ট টাইম কতদিন দেবো আর কি? আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ অথবা ইসকেমিক স্ট্রোকের জন্য যেসব পেশেন্ট ইকোস্প্রিন পাচ্ছে, তো এদের ক্ষেত্রে পিপিআই কতদিন দেবো? এটা কি সারা জীবনের জন্য দেবো না হচ্ছে 2 মাস না 8 উইকস এর জন্য দেবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু থেকে আসি যে ক্রনিক ডায়রিয়া রেসিকোড্রিল এটা হচ্ছে দেয়া যেতে পারে, তবে নিউর ড্রাগ যেগুলো যাদের সেফটি প্রোফাইল আমরা কম জানি, এটা জিপি প্র্যাকটিসে মানে ইউজ করাটা মানে একটু কম ইউজ করাটাই ভালো। যার সেফটি প্রোফাইল আমরা কম জানি সেটা কম ইউজ করাটাই ভালো। কেন কম ইউজ করা? এর ড্রাগ ইন্টারাকশন আমরা ভালো মতো জানি না, এটা নিয়ে স্টাডি কম, সো এটার কোনো লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা এটা আমরা জানি না। হ্যাঁ, প্যাশেন্টের এটা সিমটমটাকে ইমপ্রুভ করে, সেক্ষেত্রে আমরা লোপিরামিডের হেল্প নিতে পারি, একটা নোন ড্রাগ, একটা পরিচিত ড্রাগ। হ্যাঁ, নোন ড্রাগ লোপিরামিড আমরা কতদিন দিব? আমরা লোপিরামিড বেশি দিন দেওয়ার চেষ্টা করব না। একটা জিনিস মনে রাখবেন, যখন ইনফেক্টিভ ডায়রিয়া থাকবে আমরা কখনো লোপিরামিড দিয়ে এটাকে স্টপ করার চেষ্টা করব। যদি ইনফেক্টিভ ডায়রিয়া থাকে আমরা এটাকে লোপিরামিড দিয়ে বন্ধ করার চেষ্টা করব না। যদি সেটা থাকে, আইবিডি ডায়রিয়া থাকে, অ্যাক্টিভ আইবিডি, সেটাকেও আমরা লোপিরামিড দিয়ে বন্ধ করার চেষ্টা করব না। তাহলে লোপিরামিড দিব নন ইনফেক্টিভ ডায়রিয়া গুলোতে। এবং এটা শর্ট টার্ম বলতে আমি অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন কোথাও বলা নাই আপনি কতদিন দিবেন। এটা আপনি প্যাশেন্টের সিমটম অনুযায়ী এটা আপনি 3 দিনও দিতে পারেন, 7 দিনও দিতে পারেন। আমার 3 থেকে 7 দিনের ভিতরে দেওয়াটা বেটার। এরপরে যদি সিমটম হয় তাহলে আবার সে 3 দিন বা 7 দিন এরকম বা 3 থেকে 5 দিন এটা সে ইনটেক করতে পারবে। এটা গেল আমাদের লোপিরামিড এবং হচ্ছে রিসাকোড্রিলের ব্যাপারে। এরপরে আমরা আসি যেটা জার্মিনা, আপনি মনে হয় প্রোবায়োটিক্স এর ব্যাপারে বলছেন তাই না? জি জি, প্রোবায়োটিক্স এর ব্যাপারে হচ্ছে প্রোবায়োটিক্স এর কিছু ডেফিনিট ইন্ডিকেশন আছে যেটা প্রুভড, এবং প্রুভড ইন্ডিকেশন হচ্ছে যে আইবিএস, বিশেষ করে যারা ডায়রিয়া ডোমিনেন্ট ভ্যারাইটি, এদের ক্ষেত্রে আমরা প্রোবায়োটিক ইউজ করতে পারি। তবে প্রোবায়োটিক আমরা কখন ইউজ করি? এটা যেহেতু একটু কস্টলি ওষুধ, এটা আমরা ইউজুয়ালি যখন রিফাক্সিমিন দিলাম প্যাশেন্টের এটা কাজ হচ্ছে না, রিফাক্সিমিন বন্ধ করার পরে, দেখেন রিফাক্সিমিন একটা অ্যান্টিবায়োটিক আর প্রোবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে এই দুইটা আমরা একসাথে দিতে যাব না। আমি যখন রিফাক্সিমিনে ফেল করলাম, 14 দিন দেওয়ার পরে কাজ হলো না, 1 মাস দেওয়ার পরে কাজ হলো না, বা কারণ আইবিএস এর ম্যানেজমেন্টটা আসলে ডিফিকাল্ট। মানে বলছে যদি আপনি কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের চেম্বার খারাপ করাতে চান তাহলে পেশেন্ট ওনার কাছে শুধু আপনি আইবিএস রেফার করবেন, কারণ আইবিএস এর আসলে প্রগনোসিসটা খুবই খারাপ। সো এটা হচ্ছে যে প্যাশেন্টকে ম্যানেজ করা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের জন্য প্রবলেমেটিক, সবার জন্য প্রবলেমেটিক।
সো এই পেশেন্টদের যখন আপনি একটা ফেল করবেন, পেশেন্টকে এখানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফেল যখন করবেন তখন আপনি প্রোবায়োটিক দিবেন, এবং প্রোবায়োটিকের ব্যাপারেও দেখা গেছে স্টাডি করে 2 to 6 উইক পর্যন্ত এটা দেয়া যায়। এবং এটা আমরা যেটা মনে রাখবো যে অ্যান্টিবায়োটিকের সাথে আমরা এটাকে দিব না, অ্যান্টিবায়োটিকের সাথে এটা দিব না, এবং একদম ফার্স্ট লাইন হিসেবে এটা মানে চুজ না করাটাই ভালো, চুজ না করাটা ভালো। সেকেন্ড লাইন হিসেবে এটাকে আমরা রাখতে পারি। আইবিএস এর জন্য প্রিফারেবলি আমরা এটাকে চুজ করব। আরেকটা কোশ্চেন আপনার ছিল যে ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্ট অ্যাসপিরিন পাচ্ছে, যদি পেশেন্ট অ্যাসপিরিন যদি পায়, পেশেন্টের যদি কোনো প্রিভিয়াস জিআই ব্লিডিং এর হিস্ট্রি না থাকে, তাহলে তাকে পিপিআই দেয়া লাগবে না। শুধু যদি অ্যাসপিরিন খায়, তার যদি কোনো আগে জিআই ব্লিডিং এর হিস্ট্রি না থাকে, কোনো ব্লিডিং পেপটিক আলসারের হিস্ট্রি না থাকে, এই পেশেন্টকে আমাদের পিপিআই দেয়া লাগবে না। শর্ট টার্ম আমরা দিতে পারি 7 দিন 14 দিন দিতে পারি, লং টার্ম লাগবে না। তবে কেউ যদি পিপিআই পাচ্ছে, এই পেশেন্টের আবার ধরেন জয়েন্ট পেন, সাথে তাকে ন্যাপ্রোক্সেন দেয়া লাগতেছে, আইবুপ্রোফেন দেয়া লাগতেছে, যখন ডাবল আমরা এনএসআইডি দিব তখন অবশ্যই পেশেন্টকে আমাদের একটা পিপিআই অ্যাড করতে হবে। এবং ইসকেমিক হার্ট ডিজিজে আমাদের মনে রাখা উচিত যে এখানে আমরা এনএসআইডি কোনটা চুজ করব, এখানে আমরা এনএসআইডি চুজ করব ন্যাপ্রোক্সেন। এই পেশেন্টের আমরা সিলোকক্সি, বিটোরিকক্সি এগুলো আমরা দিব না। তাহলে শুধু যদি অ্যাসপিরিন দেই, এর সাথে পিপিআই ইন্ডিকেশন নাই আনটিল দ্য পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ ওভার্ট জিআই ব্লিডিং। এরকম না থাকলে পিপিআই লং টার্ম কোনো ইন্ডিকেশন নাই। সেকেন্ড হচ্ছে যদি ডাবল পিপিআই খায়, তাহলে আমাদেরকে অবশ্যই একটা পিপিআই কন্টিনিউ করতে হবে। আরেকটা স্যার কোশ্চেন, সেটা হচ্ছে যেসব পেশেন্টের ব্লোটিং অথবা এক্সেসিভ ফ্লাটুলেন্স হয়, তো সেসব পেশেন্টের ডায়েটারি হ্যাবিটটা কিরকম হবে, এবং এই ক্ষেত্রে যে ট্যাবলেট সিমেথিকন যে আছে, ফ্ল্যাকন নামে পাওয়া যায়, এটার রোল আছে কিনা, অথবা আমরা যে বাজারে অ্যান্টাসিড প্লাস নামে ওষুধ পাওয়া যায় সেটা আমরা দিতে পারবো কিনা, এই বিষয়ে যদি কিছু বলতেন। এবং আর একটা হচ্ছে কিছু কিছু পেশেন্ট আছে আইবিএস, ঠিক আইবিএস কিনা আমি জানি না, সেটা হচ্ছে ওনার খাওয়ার রুচি ভালো, কিন্তু ওনাদের খাওয়ার রুচি ভালো থাকে, কিন্তু স্টুলের যে ফর্মটা সেটা মোটামুটি স্বাভাবিক, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা নরম, এবং ডেফিকেশনের সময় অতিরিক্ত ফ্লাটুলেন্স হয় আর কি, এবং দেখা যায় যে হচ্ছে ডেফিকেশনের তুলনায় ফ্লাটুলেন্সে বেশি। তো এইসব পেশেন্টের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কিরকম হবে? ঠিক আছে, তাহলে আপনি যেটা বলছেন ব্লটিং, অ্যাবডোমিনাল গ্যাস, এগুলো নিয়ে আপনি বলতেছেন। এই ব্লটিং, অ্যাবডোমিনাল গ্যাস এটা একটা খুবই কমপ্লিকেটেড ইস্যু। খুবই কমপ্লিকেটেড ইস্যু এজন্য, এই ব্লটিং এটা হতে পারে আইবিএস এর পার্ট হিসেবে, এই ব্লটিং হতে পারে সিলিয়াক ডিজিজের পার্ট হিসেবে, এই ব্লটিং হতে পারে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের পার্ট হিসেবে। অ্যাকচুয়ালি ব্লটিং কি জন্য হচ্ছে এটা বের করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, সেমিথিকন দিতে পারবেন কিনা, আপনি ইনিশিয়ালি ব্লাইন্ড থেরাপি হিসেবে সেমিথিকন ইউজ করতে পারেন, তবে এটা দিলেই যেটা ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম না। পেশেন্টের ডায়েটারি মডিফিকেশন করা উচিত, স্পেশালি আইবিএস এ যেহেতু কমন, পেশেন্টের গ্লুটিন কন্টেনিং ডায়েটটা অ্যাভয়েড করা উচিত, পেশেন্টের মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টটা অ্যাভয়েড করা উচিত। আমার মনে হয় আমরা এই সিম্পল কিছু মেজার, পেশেন্টের যেগুলো অয়েলি সাবস্টেন্স, তেলে ভাজা জিনিসপত্র, এগুলো অ্যাভয়েড করবে, তাহলে ডায়েটারি মেজার আর ড্রাগের ভিতরে সেমিথিকন, সেমিথিকন, অ্যান্টাসিড প্লাস এগুলো আপনি প্রেসক্রাইব করতে পারেন। কিন্তু এটা আমরা আগেই বললাম যে ব্লটিং এর অনেকগুলো কজ আছে, অ্যাকচুয়ালি চেম্বারে সব কজগুলো এক্সক্লুড করা সম্ভব না। সেক্ষেত্রে ডায়েটারি অ্যাডভাইস এবং সেমিথিকন এটা আমরা প্রিলিমিনারি দিতে পারি। ফ্লাটুলেন্স যাদের বেশি হয় তাদেরকে আমরা বলবো যে আমাদের জিআইটি তে ডেইলি কতটুকু গ্যাস প্রডিউস হয়, এটা হচ্ছে অ্যারাউন্ড 1 to 1.5 লিটার। ডেইলি আমাদের জিআইটি তে 1 to 1.5 লিটার গ্যাস প্রডিউস হয় ব্যাকটেরিয়া দিয়ে। তো এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমাদের বডির জন্য আবার ভালো। সো এই যে গ্যাসগুলো প্রডিউস হচ্ছে, ফ্ল্যাটুলেন্স হচ্ছে, এটা বেশি হয়ে গেলে অবশ্যই ডিসগাস্টিং, কিন্তু পেশেন্টকে এটা বলা উচিত যে সবারই কিন্তু গ্যাস প্রডিউস হয়। যাদের স্ফিংটার ফাংশন একটু লুজ থাকে এদের এই ফ্ল্যাটুলেন্স একটু বেশি হয়, এবং কারো যদি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে এদেরও ফ্ল্যাটুলেন্স একটু বেশি হয়। তাহলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যদি আমরা চিন্তা করি, তাহলে পেশেন্টকে শর্ট টার্মে আমরা যেটা দিতে পারি যে টেট্রাসাইক্লিন বা অ্যান্টিবায়োটিক, অথবা আমরা পেশেন্টকে মেট্রোইন্ডাজল 10 দিনের জন্য আমরা দিতে পারি। এটা বিডি ডোজে দিলেও হবে। তাও যদি আমরা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ চিন্তা করি, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ কাদের জন্য চিন্তা করব? যারা লং টার্ম পিপিআই খায়,
যাদের হচ্ছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলাইটাস, যাদের পার্কিনসন ডিজিজ আছে, যাদের বয়স 60-এর উপরে, এদের ক্ষেত্রে আমরা স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ একটা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজোলের একটা রোল আছে ফ্ল্যাটুলেন্সের জন্য। তবে আমি আগেই বললাম যে এটার স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিপেন্ড আপন দ্য কজ। এটা যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর জন্য হয় তাহলে তাকে অয়েলি সাবস্টেন্স অ্যাভয়েড করতে হবে। আইবিএস এর জন্য হলে তাকে মিল্ক প্রোডাক্ট এবং ল্যাকটোজ কন্টেনিং সাবস্টেন্স গুলো অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের টাইম মোটামুটি আপ। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা গ্রুপেই করবেন। আর আমার মনে হয় যে আপনারা যদি একটু কষ্ট করে যদি একটু টাইমলি জয়েন করতে পারেন, এটা মনে হয় যে আমাদের সবার জন্য বেনিফিশিয়াল হবে। সো আর কি কোনো কোশ্চেন আছে? শর্ট কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, লং টাইম ধরে দেখা যায় কিছু পেশেন্ট লং টাইম ধরে পিপিআই খাইতেই থাকে, মানে সে অনেক বছর ধরেই খায়, সে বলে যে সে পিপিআই ছাড়া চলতে পারবে না। চলতে পারে না। হ্যাঁ, সব পেশেন্টকে আসলে স্যার কি ট্রিটমেন্ট দেওয়া যায়, মানে এইটা কি উইথড্র করার আদৌ কোনো উপায় আছে? পেশেন্টের জন্য কাউন্সিলিং করাটা খুব ইম্পর্টেন্ট। পিপিআই এর অ্যাডভার্স ইফেক্ট গুলো বোঝানো খুবই ইম্পর্টেন্ট। আমি পেশেন্ট আসলে এরকম লং টার্ম বললে আমি পেশেন্টকে বলি যে পিপিআই লং টার্ম খাইলে আপনার শরীরে আয়রন কমে যাবে, আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাবে, অনেক লবণ কমে যাবে, আপনার হাড্ডি গুলো দুর্বল হয়ে যাবে, অস্টিওপোরোসিস হয়, ফ্র্যাকচারের চান্স থাকে, আপনার হার্ট ডিজিজের চান্স বেড়ে যাবে, ইসকেমিক হার্ট ডিজিজের চান্স বেড়ে যাবে, আপনার ভুলে যাওয়ার রোগ হতে পারে পিপিআই বেশি দিন খাইলে। এগুলো পেশেন্টকে কাউন্সিলিং করা উচিত। যে এবং পিপিআই যে সব রোগের ওষুধ, ব্যাপারটা এরকম না। পিপিআই লং টার্ম, এটা মানে লং টার্মে এতগুলো অ্যাডভার্স ইফেক্ট, এগুলো পেশেন্টকে যদি আমরা বুঝাইতে পারি, বারবার কাউন্সিলিং করলে হয়তো বা পেশেন্ট একটু কমপ্লায়েন্ট হতে পারে। যদি বলে যে না এটা ছাড়া আমি থাকতে পারি না, তাহলে আমরা পেশেন্টকে একবারই বন্ধ না করে আমরা বলবো যে ঠিক আছে আপনি 2 বেলা খাইতেন 1 বেলা খান, 1 বেলা খাইতেন 1 দিন পর পর খান, এর 1 দিন পর পর হচ্ছে তারপরে 2 দিন পর পর খান। আচ্ছা, এরপরে আপনি যদি হচ্ছে 2 দিন পর পর ভালো আছেন, তাহলে এরপর ওটা বাদ দিয়ে অ্যান্টাসিড খান, অ্যান্টাসিড প্লাস খান, এটা দিয়ে খেয়ে দেখেন। এরকম করে আমরা পেশেন্টকে গ্রাজুয়ালি মোটিভেট করলে এটা আমরা লং টার্মে একটা ভালো বেনিফিট পাইতে পারি। জি স্যার, এরকম যদি হয় 60 to 70 ইয়ার্স একটা পেশেন্ট, ডিসপেপসিয়া আছে, সাথে হচ্ছে যে লং টার্ম এরকম পিপিআই এর হিস্ট্রি আছে, এই ক্ষেত্রে এই পেশেন্টকে কি এন্ডোস্কোপি করাতে হবে, মানে করানোটা আসলে জরুরি কিনা? মানে আদার্স কোনো সিম্পটম নাই, শুধু হ্যাঁ, এন্ডোস্কোপি আমরা ক্লাসে মানে ভিডিওতে বলছিলাম এন্ডোস্কোপির কিছু ইন্ডিকেশন আছে। এজ যদি 55 এর বেশি হয়, whatever the other finding, 55 এর বেশি হয়, পেশেন্টের যদি ওয়েট লস থাকে, পেশেন্টের যদি ভমিটিং থাকে, পেশেন্টের যদি ডিসফেজিয়া থাকে, পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে, পেশেন্টের অ্যাবডোমিনে যদি লাম্প থাকে, তাহলে আমাদেরকে এন্ডোস্কোপি করাতে হবে। জি স্যার, পেশেন্টকে আসলে এন্ডোস্কোপির জন্য মোটিভেটেড করা একটু টাফ হয়ে যায়। না, এগুলো থাকলে তখন করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। এগুলো থাকলে আপনি করবেন, আদারওয়াইজ দরকার নেই। সো আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেটা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, বলেন। মেটফরমিন পেশেন্ট যদি হিস্ট্রি নিয়ে আসে মেটফরমিন ইনডিউস ডায়রিয়া নিয়ে, তাহলে স্যার ওটা অনেক দিন পর কি আবার দেয়া যাবে? এটা মেটফরমিন যেহেতু খুবই একটা ভালো ওষুধ, আমরা এটা চেষ্টা করব যে পেশেন্টকে মেটফরমিন চালানোরই চেষ্টা করব। আমরা এটা খোঁজার চেষ্টা করব এটা কি ডায়রিয়াটা আসলেই মেটফরমিনের জন্য কিনা। এটা আমরা পেশেন্টকে রিচ্যালেঞ্জ করতে পারি যে আমরা লো ডোজে 500 মিলিগ্রাম করে আমরা কিছুদিন পরে আবার দিয়ে দেখতে পারি। আমরা 500 মিলিগ্রাম করে আবার দিয়ে দেখতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই প্যানক্রিয়াটিন এনজাইম স্যার, এটা স্যার আমরা কোন কোন ক্ষেত্রে প্রেসক্রাইব করতে পারি স্যার? হ্যালো, হ্যালো, চলে গেছেন উনি। কাউন্সিলিং ঠিক আছে।
শেষ। এই